গল্প এরিক জানের সঙ্গীত। তন্ন তন্ন করে একটার পর একটা মানচিত্র ঘেটেও আমি খুঁজে পাইনি রু 10-এই। এই মানচিত্রগুলো অবশ্য খুব একটা নতুন নয়, আর তাছাড়া আমি জানি অনেক জায়গার পুরানো নামও বদলে গেছে। জায়গাটার পুরানো পাজি পুঁথি ঘাটতেও আমি তাই বাদ রাখিনি। অনেক জায়গায় সশরীরেও গিয়েছি, হোক না অন্য নাম, কিন্তু রু 10-এই নামে যে রাস্তাটা আমি চিনতাম তার কোনো হদিসই পেলাম না। ব্যাপারটা সত্যি অদ্ভুত। এত খোঁজ খবর করেও সেই বাড়িটা বা রাস্তাটা, এমনকি সেই জায়গাটার পর্যন্ত কোনো সন্ধান পাওয়া গেল না। অথচ এই মাস কয়েক আগেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন আমি ওখানেই ছিলাম। ওখানেই আমি শুনেছিলাম এরিক জানের সঙ্গীত। আমার স্মরণশক্তি যে ঠিক আগের মতো নেই, এটা খুব আশ্চর্যের নয়। কেননা ওখানে থাকবার সময় আমি শারীরিক ও মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। তাছাড়া আমি বেশ মনে করতে পারি আমার চেনা জানার মধ্যে কাউকেই আমি রু 10-এই নিয়ে যাইনি। কিন্তু এরকম একটা জায়গা যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাও ঠিক মেনে নেবার মতো নয়। আমার খুব মনে আছে, বিশ্ববিদ্যালয় থেকে 8 ঘন্টার পথ পাড়ি দিলেই রু 10-এই, আর একবার কাছাকাছি এসে পড়লে সেই অদ্ভুত জায়গাটা চিনতে না পারবার কোনো কারণই নেই। বিশেষ করে যে একবারের জন্য হলেও ওখানে গেছে। একটা ছোট্ট নদীর ওপারেই ছিল রু 10-এই। নদীর পাড় ধরে ছিল সার সার ইটের তৈরি বিষণ্ণ চেহারার সব গুদাম ঘর। একটা গাঢ় রঙের পাথরে তৈরি সেতু নদীর এপার থেকে ওপারে গিয়ে পড়েছে। নদীর ধারটা সবসময় কেমন আধার আধার হয়ে থাকত। মনে হতো আশেপাশের এলাকার কলকারখানার কালো ধোঁয়ার মেঘ ইচ্ছে করেই যেন এখানটায় সূর্যের আলো আটকে দিচ্ছে। নদীটার অবস্থাও তথস্থ। দূষিত কালো পানি আর বিকট ধরনের একটা দুর্গন্ধ, এমনটা আমি আর কোথাও দেখিনি। আর একদিন হয়তো এই দুর্গন্ধটাই আমাকে সাহায্য করবে জায়গাটা খুঁজে পেতে। সেতুটা পার হলেই একটা রেলিং দেয়া পাথর বিছানো পথ ক্রমশ উপরে উঠেছে। প্রথম দিকে চড়াইটা অত বোঝা যায় না, কিন্তু আরেকটু এগোলেই পথটা যেন একটু বেশি মাত্রায় খাড়া হয়ে উপরে উঠছে এমন মনে হবে। ঠিক এখান থেকেই রু 10-এই রাস্তাটার শুরু। এত সরু রাস্তা আমি আর কোথাও দেখিনি। রাস্তাটা এতটাই খাড়া হয়ে উপরে উঠেছে যে কোনো যানবাহনের পক্ষে এ রাস্তায় চলাচল করাই অসম্ভব। কোথাও কোথাও রীতিমতো সিঁড়ি টপকেই উঠতে হয়। আইভিলতায় ঢাকা অনেক উঁচু একটা পাথরের দেয়ালে গিয়ে পথটা যেন থমকে দাঁড়িয়ে পড়ে। রাস্তায় বিছানো পাথরগুলো কোথাও কোথাও চৌকো, আবার কোথাও বা গোলাকার। কোথাও আবার মাঝে মাঝে পাথরের আবরণ উঠে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে। এখানে ওখানে প্রায় ধূসর সবুজ ঘাস আগাছা বেয়ারার মতো বেড়ে উঠেছে। পথের দুধারের বাড়িগুলো যেন প্রাগৈতিহাসিক কালকে মনে করিয়ে দেয়। এই সব প্রাচীন উঁচু উঁচু বাড়িগুলো কি এক বিচিত্র কারণে ডাইনে বায়ে সামনে পিছনে হেলে আছে। এমন দেখা যায় পথের দুধারে মুখোমুখি দুটো বাড়ি পরস্পরের দিকে এতটাই ঝুঁকে এসেছে যে পথের উপর একটা বিচিত্র তোরণের মতো হয়ে গেছে। এই উঁচু উঁচু বাড়িগুলোর জন্যই বোধহয় রাস্তাটা সবসময়ই আবছা আলো আধারিতে আচ্ছন্ন হয়ে থাকত। প্রথম প্রথম এখানে এসে লোকগুলোকে
ও কেমন অস্বাভাবিক লাগতো। হয়তো লোকগুলো একটু বেশি রকম চুপচাপ আর কম কথা বলে, তাই অমনটা মনে হয়েছিল। পরে অবশ্য আবিষ্কার করেছিলাম এখানকার বাসিন্দারা প্রায় সবাই বার্ধক্যের কোঠায়। ঠিক কিভাবে যে আমি এরকম একটা জায়গায় গিয়ে পড়েছিলাম বলতে পারবো না। আমার তখন মাথার ঠিক ছিল না। আর্থিক অনটন এমন এমন সব বিচ্ছিরি জায়গায় আমাকে থাকতে বাধ্য করছিল, আর এতবার ভাড়া মেটাতে না পারায় আমাকে ঘর ছাড়তে হয়েছে, যে সেরকম অবস্থায় কারো মাথা ঠিক থাকবার কথাও নয়। এখানেই আমি পক্ষাঘাতগ্রস্ত বুড়ো ব্যান্টের ব্লান্টের বাড়িতে গিয়ে উঠি। রাস্তা শেষের আইভি লতায় ঢাকা খাড়া পাথুরে দেয়াল থেকে 3 নম্বর বাড়িটায় ব্লান্টের আর সব বাড়িগুলোর মতো জীর্ণ আর পোড়া গোছের হলেও এটাই ছিল এ রাস্তার সবচেয়ে উঁচু বাড়ি। 5 তলার একটা কামরায় আমার থাকবার ব্যবস্থা হলো। বাড়িটা একরকম ফাঁকাই, খুব বেশি লোক নেই, আর 5 তলার বাসিন্দা বলতে শুধু আমি। যেদিন আমি এখানে এসে উঠি সে রাতেই শুনলাম চমৎকার সুরে কেউ কোনো একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। পরদিন বুড়ো প্যান্টের কাছে খোঁজ নিতেই জানা গেল একটা বাতিগ্রস্ত জার্মান ভায়োলিন বাদক চিলেকোঠার ঘরের একমাত্র বাসিন্দা। লোকটা বোবা, নিজের নাম স্বাক্ষর করে করে এরিক জান নামে। সন্ধ্যায় এখানকার একটা থিয়েটার অর্কেস্ট্রায় বাজাতে যায়। নিরালায় স্বচ্ছন্দের সাথে ভায়োল বাজাবার জন্য লোকটা চিলেকোঠার ঘরটা বেছে নিয়েছে। শুধু চিলেকোঠার বাসিন্দাই নয়, খোদ ঘরটিও যেন আমাকে টানতে লাগলো। চিলেকোঠার ঘরের জানালা দিয়ে সেই আইভি ঢাকা দেয়ালের ওপাশটায় বিস্তীর্ণ শহরটাকে এত উপর থেকে দেখবার কৌতূহল আমাকে পেয়ে বসলো। সারা রু 10-এই এ এই ভায়োল বাদকই একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যে এই দুর্লভ দৃশ্য দেখতে পায়। প্রতি রাতেই আমি এরিক জানের ভায়োল বাজানো শুনতাম। আমার ঘর থেকে বেশ শোনা যেত সেই চমৎকার সুর লহরী। অদ্ভুত সুরটা যেন কিছুতেই ঘুমাতে দিত না। সঙ্গীত সম্পর্কে আমি একেবারেই অজ্ঞ, কিন্তু যে সঙ্গীত শুনছি তাকে এতদিন এখানে ওখানে শোনা কোনো ধরনের সঙ্গীতের সাথেই মেলাতে পারছি না। যেন অন্য কোনো অজানা জগতের একটা দুর্বোধ্য ভাষা। পৃথিবীর কিছুর সাথেই যেন এর মিল নেই। কেমন একটা অসম্ভব পৃথিবী যেন ধ্বনিত হচ্ছে এই সুরে। কিন্তু মানতেই হবে অসাধারণ এই সুরের কারুকাজ। যতই শুনছি ততই এর আকর্ষণ অপ্রতিরোধ্য হয়ে উঠছে। ভায়োল বাদক সত্যিই একটা প্রতিভা, এটা মানতেই হচ্ছে। 1 সপ্তাহ পার না হতেই ঠিক করলাম শিল্পীর সাথে যে করেই হোক আলাপ করতে হবে। এক রাতে এরিক জান যখন থিয়েটার থেকে ফিরছে তখনই তাকে ধরে বসলাম। বললাম তার সাথে আলাপ করতে চাই। ওর বাজানোর প্রশংসা করে এটাও জানালাম ওর ঘরে বসে যদি একটু ভায়োল বাজাতে শুনি নিশ্চয় তাতে ও আপত্তি করবে না। মাথায় টাক পড়া ছোটখাটো রোগাটে লোকটার শরীর অনেকখানি সামনের দিকে ঝুঁকে পড়েছে। পরনের কাপড় চোপড়ও যেন জীর্ণতার শেষ সীমায়। আমার কথা শুনবার সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত চেহারা আর নীল চোখ জোড়ায় আতঙ্ক আর রাগ একসাথে ফুটে উঠল। অমায়িক আচরণ দিয়ে অবশ্য লোকটাকে গলিয়ে ফেলতে বেশি সময় লাগলো না। লোকটা অবশেষে কেমন অনিচ্ছুক আর নিরুপায় ভঙ্গিতে আমাকে ইঙ্গিত করলো তাকে অনুসরণ করতে। উৎসাহিত হয়ে আমিও লোকটার পিছন পিছন সিঁড়ি ভাঙতে শুরু করলাম। লোকটার ঘরে আসবাবপত্র বলতে বেশি কিছু নেই। সরু লোহার খাট, বইয়ের সেলফ, ঘরের কোণে ওয়াশ বেসিন, 3টে জরাজীর্ণ চেয়ার আর একটা ছোট লিখবার টেবিল। সারা মেঝেময় ছড়িয়ে ছিটিয়ে আছে
সঙ্গীতের স্বরলিপির কাগজ। দেয়ালের কাঠের উপর কোনো কালেই রং চড়েনি। গোটা ঘরে ধুলো আর মাকড়সার জাল। এ ঘরে যে কেউ বাস করে এটা বিশ্বাস করাই কঠিন। বেশ বোঝা যাচ্ছে এরিক জানের আসল জগৎটা এই ভুতুরে পুরো ঘরটা ছাড়িয়ে কল্পনার কোনো দূর নক্ষত্র মণ্ডলীতে অবস্থিত। একটা চেয়ারের দিকে আমাকে বসতে ইঙ্গিত করে এরিক জান কাঠের দরজাটা বন্ধ করলো। তারপর হাতে করে নিয়ে আসা জ্বলন্ত মোমবাতিটা শিখা থেকে আরেকটা মোমবাতি ধরালো, যাতে আরো একটু আলো হয়। পোকায় কাটা কাপড়ের কভার থেকে বিশাল বেহালার মতো বাদ্যযন্ত্র বের করে ঘরের সবচেয়ে নড়বড়ে চেয়ারটায় বসে পড়ল। বাজাতে শুরু করবার পর খেয়াল করলাম লোকটা কোনো স্বরলিপি দেখে বাজাচ্ছে না। সুরটা বোধহয় তার নিজেরই রচিত। মুগ্ধ হয়ে শুনতে থাকলাম। শুধু চমৎকার বললে তার বাজানোর কিছুটা প্রায় বর্ণনা দেয়া হয় না, কিন্তু এই সঙ্গীতের বর্ণনা দিতে আমি অক্ষম। এরিক জান যেন তার সুর দিয়েই একটা জটিল নকশা বুনে চলল। স্বীকার করছি এমন চমৎকার বাজানো আমি কমই শুনেছি, কিন্তু রোজ রাতে তাকে যে সুরগুলো বাজাতে শুনি এই সুর তার ধারের কাছে দিয়েও গেল না। সেই অদ্ভুত সুরটা আমার মনে বেশ পাকাপাকি ভাবে গেড়ে বসেছিল। অনেক সময় আমি কখনো গুনগুন করে কখনো শীষ দিয়েও সুরটা বাজাতে চেষ্টা করতাম। তাই যখন এরিক জান তার বাজানো শেষ করে ভায়োল আর ছড়টা নামিয়ে রাখতে যাচ্ছে তখনই ধরে বসলাম গত রাতে সে যে সুরটা বাজাচ্ছিল সেটাই এখন একবার বাজিয়ে শোনাক। ভায়োল বাজাবার সময় তার চেহারায় যে নির্বিকার শান্ত একটা ভাব দেখা যাচ্ছিল তা নিমেষে উধাও হয়ে গেল। প্রথমবার কথা বলবার সময় যেমন হয়েছিল ঠিক তেমনিভাবে আবার আতঙ্ক আর রাগ একসঙ্গে ফুটে উঠতে দেখলাম তার চেহারায়। যথেষ্ট উপরোধেও যখন কাজ হলো না তখন নিজেই সেই অদ্ভুত সুরটা শীষ দিয়ে বাজিয়ে তাকে শুনিয়ে উত্তেজিত করতে চাইলাম, কিন্তু সুরটা চিনতে পারামাত্র নিখাদ আতঙ্কে তার চেহারা বিকৃত হয়ে গেল। সে ক্ষিপ্ততার সাথে এক লাফে চেয়ার থেকে উঠে এক হাতে আমার মুখ চেপে ধরেই ঝট করে জানালার দিকে তাকালো, যেন জানালা দিয়ে এখনই কেউ ঘরে এসে ঢুকবে। গোটা ব্যাপারটাই আমাকে এতখানি হতচকিত করে দিল যে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম। লোকটার মাথায় সিট আছে, সত্যিই আছে। জানালার দিকে তাকাতেই আবার আমার সেই কৌতূহলটা মাথাচাড়া দিয়ে উঠল। সেই পাথরের দেয়ালটার ওপাশে পশ্চিম দিকে এত উপর থেকে জ্যোৎস্না প্লাবিত শহরের দৃশ্যটা দেখবার এই সুবর্ণ সুযোগ আর কিছুতেই হাতছাড়া করতে মন চাইল না। জানালার দিকে এগিয়ে পর্দাটায় যেই হাত দেব অমনি বোবা লোকটা আশ্চর্য ক্ষিপ্ততায় খপ করে আমার হাতটা ধরে দরজা দিয়ে টানতে শুরু করলো। কবজির উপর মুঠোটা দারুণ শক্তভাবে চেপে বসেছে। লোকটা এবার সত্যি খেপেছে। ওর নীল চোখ দুটো থেকে যেন আগুন ঝরছে। আমারও ধৈর্যের বাঁধ ভাঙল। এই ছিটগ্রস্ত লোকটার উদ্ভট পাগলামি কত আর সহ্য করা যায়। কড়া গলায় ওকে আমার হাত ছাড়তে বললাম এখনই আমি যাচ্ছি। এখানে থাকবার আর আমার বিন্দুমাত্র ইচ্ছেও নেই। আমার মেজাজ দেখে বোধ হয় কবজির উপর মুঠোটা আলগা হলো খানিকটা। ওর চেহারাও দেখলাম একটা কোমল ভাব ফিরে এসেছে। আমার কবজির উপর এরিক জানের মুঠোর চাপ অনুভব করলাম আবার, কিন্তু এবার তাতে ছিল বন্ধুত্বপূর্ণ উষ্ণতা। আমাকে টেনে একটা চেয়ারে বসিয়ে সেই ছোট্ট টেবিলটায় গিয়ে বসে কি যেন লিখতে শুরু করলো। কাগজটা আমার হাতে দিতেই আমি ওটা পড়তে শুরু করলাম। ভাঙা ভাঙা ফরাসিতে এরিক জান যা লিখেছে তা হলো, সে
তার অদ্ভুত আচরণের জন্য সত্যি ক্ষমাপ্রার্থী। বার্ধক্য, একাকিত্ব আর কিছু স্বাভাবিক সমস্যা যা তার সঙ্গীত ও অন্যান্য ব্যাপারের সাথে জড়িত ও এ উদ্ভট আচরণের কারণ। আমি যে তার বাজনা শুনেছি এতে সে খুবই প্রীত এবং তার সঙ্গীত শুনতে মাঝে মাঝেই তার ঘরে আসতে পারি, কিন্তু সেই অদ্ভুত সঙ্গীতটা সে কোনো ক্রমে শোনাতে রাজি নয়। অন্য কারো কাছ থেকে সেটা শুনতেও তার আপত্তি। ওর ঘরের জিনিসপত্র অন্য কেউ স্পর্শ করুক এটাও সে চায় না। আমার সাথে আলাপ হওয়ার আগে তার ধারণাই ছিল না যে আমার পাঁচতলার ঘর থেকে তার ভায়োল বাজানো শোনা যায়। তাই সে আমাকে অনুরোধ করছে ব্লান্ট টোকে বলে আমি যেন নিচের তলার কোনো একটা ঘরে আমার থাকবার ব্যবস্থা করি। অবশ্য এ বিষয়ে ভাড়ার বাড়তি অংশটুকু সে বহন করতে রাজি আছে। ভাঙা ভাঙা আর প্রায় দুর্বোধ্য লেখাটি পড়তে পড়তে এরিক জান লোকটার জন্য কেমন মায়াই হলো। লোকটার মানসিক অবস্থা যে খুব সুবিধার নয় সে তো আর বুঝতে বাকি নেই। হঠাৎ সম্ভবত একটা উটকো দমকা হাওয়ার ঝাপটা লেগে বন্ধ জানালাটা ঝনঝন করে উঠল। এই আচমকা শব্দে আমরা দুজনেই ভয়ানক চমকে উঠলাম। আমি আর দেরি করলাম না, এরিক জানের হাতটা মুঠোয় ধরে একটা বন্ধুত্বপূর্ণ ঝাঁকি দিয়েই বিদায় নিলাম। পরদিন ব্যান্ডট আমাকে 3 তলার একটা বড় আর কিছুটা বেশি ভাড়ার একটা কামরা দিল। আমার ঘরের দুপাশের কামরার ভাড়াটেদের একজন সুদের কারবারি আর আরেকজন চামড়া ব্যবসায়ী। 4 তলায় সে সময় কোনো ভাড়াটেই ছিল না। এটা বুঝতে বেশি সময় লাগলো না যে এরিক জান আমাকে এড়িয়ে চলতে শুরু করেছে। মাঝে মাঝে তার কামরায় হানা দিলে অবশ্য সে তার ভায়োল বাজিয়ে শোনাতে আপত্তি করত না, কিন্তু তার আচরণে সেই প্রথম রাতের বন্ধুত্বপূর্ণ উষ্ণতার কোনো চিহ্নই ছিল না। তার বাজানোর মধ্যেও যেন কেমন একটা অনিচ্ছুক আর নিষ্পেহ ভাব প্রকট হয়ে থাকত। বোঝাই যাচ্ছিল আমার সঙ্গ সে ঠিক উপভোগ করছে না। সত্যি বলতে কি, আমাদের সম্পর্কটা একটা ভদ্রতাসূচক আলাপ পর্যন্ত গিয়েই থেমে পড়েছিল। তার সাথে দেখা হতো কেবল রাতেই। দিনের বেলাটা সে ঘরেই ঘুমিয়ে কাটাতো। সে সময় সে কাউকেই তার ঘরে ঢুকতে দিত না। তার এই শীতল আচরণের জন্যই তার সঙ্গে ভালোমতো আলাপের আগ্রহ আমার দমে গিয়েছিল। কিন্তু তার ওই চিলেকোঠার ঘরটা আর সেই অদ্ভুত আশ্চর্য সুরের সঙ্গীত সম্পর্কে আমার কৌতূহল কেবলই বাড়ছিল। একদিন একটু দুঃসাহসী হয়ে চিলেকোঠার ঘরটা পর্যন্ত গিয়েছিলাম। সন্ধ্যায় এরিক জান থিয়েটার অর্কেস্ট্রায় বাজাতে যায়, এই সুযোগটাই নিয়েছিলাম। অবশ্য কাজ হয়নি। এরিক জানের কাঠের দরজাটায় তালা ঝুলছিল। একটা ব্যাপারে অবশ্য কোনো বাধা ছিল না, আর তা হলো রোজ রাতে চুপি চুপি এরিক জানের সঙ্গীত শোনা। প্রথমটায় আমি 5 তলা পর্যন্ত উঠে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রহস্যময় সুরল হরি শুনতাম। পরে একটু সাহস করে পা টিপে টিপে সেই নড়বড়ে কাঠের সিঁড়িগুলো টপকে একেবারে চিলেকোঠার দরজার কাছে গিয়ে দাঁড়াতাম। রাতের পর রাত সুরটা যেন নেশার মতো আমাকে পেয়ে বসছিল। শুনতে শুনতে মনে হতো কোথাও যেন ভয়াবহ একটা কিছু গর্জে উঠতে চাইছে, ফেটে পড়তে চাইছে। কেমন একটা পিচ্ছিল গা শিউরে ওঠা একটা অনুভূতি আমাকে আলতো স্পর্শ করেই সরে যাচ্ছে। কোনো মহাশূন্যের ভিতর যেন একটা নিরেট ভয় দানা বেঁধে উঠতে চাইছে। অথচ সেই মোহনীয় সুরগুলো কিন্তু আদতেই ভয়ঙ্কর ছিল না। মাঝে মাঝেই সুরের কারুকাজ এত দক্ষভাবে একটা জটিল নকশা মতো কিছু বুনে তুলতে চেষ্টা করতো যে মনে হতো একটা ভায়োল নয়,
একাধিক ভায়োল পরস্পর আলাপ করছে। এরিক জান সত্যি সুরের জাদুকর। সেই জাদু তার ঘরের বন্ধ দরজার সামনে মোহগ্রস্তের মতো আমাকে দাঁড় করিয়ে রাখত। ক্রমে রাতের পর রাত এরিক জানের বাজনা যেন আরো উদ্দাম, আরো বন্য হয়ে উঠছিল। সেই অদ্ভুত সুরগুলোকে যেন কি এক উন্মাদনায় পেয়ে বসছিল। মনে হচ্ছিল স্বাভাবিক আর অস্বাভাবিকের সীমারেখা কেউ গুলিয়ে দিতে চাইছে। এ সময় এরিক জানের দিকে তাকালে মনে হতো ভীষণ ঝড় বয়ে যাচ্ছে ওর উপর দিয়ে। দিন দিন যেন নুজ আরো ভেঙে পড়ছিল ওর শরীর। আমার সঙ্গে কথা বলা তো সে একরকম বন্ধই করে দিল। সিঁড়িতে দেখা হলেও রূঢ়ভাবে এড়িয়ে যেত রূঢ়ভাবে এড়িয়ে যেত। আর ওর ঘরে ঢুকবার তো কোনো সুযোগই আর থাকলো না। এক রাতে ওর ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে বাজনা শুনছি। সুরটা যেন ক্রমেই আরো উঁচু গ্রামে চড়ছে। ভায়োল বাদককে যেন কি একটা উন্মাদনায় পেয়ে বসেছে। খোদ বাদ্যযন্ত্রটাই যেন কোনো এক ভয়ঙ্কর পরিণামে আশঙ্কায় আতঙ্কে চিৎকার করছে। কি একটা যেন প্রচণ্ড বিশৃঙ্খলার মধ্যে ফেটে পড়তে চাইছে। সেই ভয়াবহ তালগোল পাকানো আওয়াজটা পাক খেয়ে খেয়ে উপরে উঠতে উঠতে শীর্ষে পৌঁছানো মাত্র দম্ব মাত্র বন্ধ দরজার ওপাশ থেকে নারী ছেঁড়া একটা ভয়ার্ত চিৎকার আমাকে জানিয়ে দিল আতঙ্কটা নেহাত সুরলহরী নয়, বরং ভয়ঙ্কর রকম বাস্তব। আমি পাগলের মতো দরজায় আঘাত করলাম। ভিতর থেকে কোনো সারা শব্দ আসছে না। অজানা আশঙ্কায় আমার সারা শরীরে একটা কম্পন দেখা দিল। হঠাৎ একটা শব্দ শোনা গেল। কেউ যেন চেয়ার ধরে হ্যাঁচড়ে পাশড়ে মেঝে থেকে উঠবার চেষ্টা করছে। ভায়োল বাদক জ্ঞান ফিরে পেয়েছে বুঝতে পেরে আবার নতুন উদ্যমে দরজায় ঘা দিতে শুরু করলাম। সেই সঙ্গে নিজের নামও চিৎকার করে জানালাম। শুনতে পেলাম এরিক জান টলমল পায়ে জানালার কাছে গেল। জানালাটা বন্ধ করবার শব্দ পেলাম। দরজাটা খোলা মাত্র এরিক জান আমার পরনের কাপড়টা খামছে ধরে ফেলল। ঠিক যেমন ডুবন্ত মানুষ হাতের কাছে যা পায় তাই আঁকড়ে ধরে। এই কদিনের মধ্যে এই প্রথম আমাকে দেখে তার চেহারায় একটা অদ্ভুত স্বস্তির আর খুশির ছাপ দেখতে পেলাম। এরিক জানের সারা শরীর তখনও থরথর করে কাঁপছে। আমাকে একটা চেয়ারের দিকে ঠেলে দিয়ে সে নিজেও ধপ করে বসে পড়ল আরেকটায়। মেঝের উপর ভায়োল আর ছড়টা অনাদরে পড়ে আছে। এরিক জানের কিন্তু ওদিকে খেয়ালই নেই। নিরেট আতঙ্ক নিয়ে সে যেন কান খাড়া করে কিছু শুনবার চেষ্টা করছে। কিছুক্ষণ পর মনে হলো সে খানিকটা ধাতস্থ হয়ে উঠল। টেবিলটার কাছে গিয়ে একটা কাগজে কিছু লিখে আমার দিকে বাড়িয়ে ধরল। আমি ওর হাত থেকে কাগজটা নিতেই সে আবার টেবিলটার কাছে ফিরে গিয়ে অত্যন্ত ব্যস্তভাবে কি একটা লিখতে শুরু করলো। কাগজটায় বেশি কিছু নেই, শুধু লেখা আছে সে তার মাতৃভাষা জার্মানে এই রহস্যময় সঙ্গীত আর তার জীবনের আশ্চর্য বিস্ময়কর ঘটনাগুলো লিখছে এবং যতক্ষণ না লেখাটা শেষ হয় ততক্ষণ যেন আমি একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। আমি ধৈর্য নিয়ে অপেক্ষা করছি, ওদিকে এরিক জান লিখেই চলেছে। কাগজের পৃষ্ঠাগুলো তার পাশে টেবিলের উপর স্তূপ হয়ে উঠছে। আমি কিছু ভাবতে পারছি না। আমার মাথার ভিতর সমস্ত তালগোল পাকিয়ে যাচ্ছে। হঠাৎ এরিক জানের ছোট্ট শরীরটা ভয়ানকভাবে কেঁপে উঠল। তার লেখা থেমে গেল। দৃষ্টিপর্দা ঢাকা জানালাটার দিকে। মনে হলো সর্বশক্তি দিয়ে কি একটা যেন শুনবার চেষ্টা করছে। আমিও যেন ক্ষীণ একটা বাজনার আওয়াজ পেলাম। আওয়াজটা যেন পশ্চিম দিক থেকে আসছিল। হয়তো দেয়ালের ওপাশটায় কাছে পিঠের কোনো বাড়িতে কেউ কোনো একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। কিন্তু এই ক্ষীণ শব্দেই এরিক জানের প্রতিক্রিয়া হলো ভয়ঙ্কর। মুহূর্তের মধ্যে হাতের পেন্সিলটা ছুঁড়ে ফেলে দিয়ে মেঝে থেকে ছোঁ মেরে ভায়োল আর ছড়টা তুলে পাগলের মতো বাজাতে শুরু করে দিল সে। রাতের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে বেজে উঠল বাদ্যযন্ত্রটা। এই সঙ্গীত
ভাষায় প্রকাশ করা অসম্ভব। একটা বিকট কোনো কিছুর আতঙ্কে এরিকজানের চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। পাগলের মতো বাজিয়ে সে যেন কোনো একটা শব্দকে ডুবিয়ে দিতে চাইছে, চাইছে কোনো একটা অশুভ আগ্রাসনকে ঠেকিয়ে রাখতে। ভয়ানক এই সুরটা আরো বন্য, আরো উন্মত্ত হয়ে উঠল। কিন্তু এই বিশৃঙ্খলা আর উন্মাদনার মধ্যেও এরিকজানের বিস্ময়কর প্রতিভা যেন অসংলগ্নতা এড়িয়ে আশ্চর্য চাতুর্যের সাথে নান্দনিকতাকে রক্ষা করে চলেছে। আমি সুরটা চিনতে পারলাম। থিয়েটারের জনপ্রিয় হাঙ্গেরীয় নাচের একটা সঙ্গীত বাজাচ্ছে সে। এই প্রথম আমি ওকে অন্যের সুর করা সঙ্গীত বাজাতে শুনছি। বাদ্যযন্ত্রের বাদ্যযন্ত্রের আওয়াজ আরো উঁচুতে চড়ছে, আরো মাতাল হয়ে উঠতে চাইছে। এরিক জানের শরীরটা বাদরের ক্ষিপ্ততায় মোচড় খাচ্ছে। ওর সারা শরীর বেয়ে ঘাম ছুটছে। বাজাতে বাজাতে সে জানালার দিকে তাকাতে ভুলছে না। এই উন্নত সঙ্গীতের মধ্যে আমি যেন দেখতে পেলাম কালো মেঘের গুচ্ছ কি এক ভয়াবহ আলামতে পাক খেয়ে উঠছে। তার ভিতরেই সরীসৃপ সদৃশ্য বিকট কালো মেঘে বিকট চেহারার পিশাচেরা কি এক বীভৎস আনন্দে নেচে চলেছে। মাঝে মাঝেই সেই কালো মেঘের গুচ্ছের পেটের ভিতর থেকে এঁকে বেঁকে প্রচণ্ড জিঘাংসা নিয়ে বিদ্যুৎ চমকে চমকে উঠছে। সেই সময়, ঠিক সেই সময়ই শুনতে পেলাম আরেকটা তীক্ষ্ণ সুর, যা এরিকজানের ভায়োল থেকে নয়, আসছে জানালার বাইরে দেয়ালের ওপাশটা থেকে। সুরটা যেন সব রকম প্রতিরোধ চেষ্টাকে ঠাট্টা করছে। হঠাৎ জানালাটা ঝনঝন করে উঠল। মনে হলো এরিকজানের বাজনা শুনতে যে তীব্র দমকা হাওয়া এসে জানালার বাইরে পাক খাচ্ছিল, তাই যেন বুনো মোষের মতো জানালার উপর ঝাঁপিয়ে পড়েছে। এরিকজানের বাদ্যযন্ত্রটা এমন ভয়ঙ্করভাবে চিৎকার করছে, কেউ দেখলেও বিশ্বাস করতে চাইবে না কোনো ভায়োল থেকে এ ধরনের আওয়াজ বেরোতে পারে। ঝনঝন করে জানালার কাজ ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যে তীব্র শীতল একটা ঝড়ো হাওয়ার ঝাপটা ঘরের মধ্যে ঢুকে মোমবাতির শিখাটাকে বিপন্ন করে তুলল। আমি ঝট করে এরিকজানের দিকে তাকালাম। এরিকজান যেন কিছুই দেখছে না। ওর বিস্ফারিত চোখ দৃষ্টিহীন কাচের গোলকের মতো সামনে স্থির, তাতে কোনো প্রাণের সাড়া নেই। সে শুধু কি এক যান্ত্রিক ঘোরের মধ্যে ভায়োলের স্বর টানছে। ভায়োল থেকে এখন যে সুর ছড়িয়ে পড়ছে, কোনো কলমের সাধ্য নেই তাকে ভাষায় প্রকাশ করতে পারে। টেবিলের উপর যে কাগজগুলো এরিকজান লিখে স্তূপ করছিল, একটা দমকা হাওয়ার ঝাপটা সেগুলো উড়িয়ে নিয়ে জানালার দিকে ছুটল। মরিয়া হয়ে আমিও ছুটলাম ওগুলো ধরতে, কিন্তু জানালার কাছে পৌঁছাবার আগেই হাওয়ার তোর ওগুলোকে বাইরে উড়িয়ে নিয়ে গেল। তখনই আমার মনে পড়ল কতবার আমার ইচ্ছে হয়েছে এই জানালা দিয়ে একবার দেয়ালের ওপাশটায় বিস্তীর্ণ শহরটাকে দেখব। আমার পিছনে তখনও এরিকজানের ভায়োল গুঙিয়েই চলেছে। মোমবাতির এক চিলতে শিখাটিও তীব্র বাতাসের সঙ্গে মরণপণ করে লড়ে যাচ্ছে। আর আমার সামনে যেখানে শহরের বাতিগুলো মিটমিট করে জ্বলবার কথা, সেখানে কিছুই নেই। যেদিকে চোখ যায় একটা সীমাহীন অন্ধকার যেন গোটা চরাচর জুড়ে বসে আছে। অথচ এটা অসম্ভব। বাড়িঘরের বাতি নিভে গেলেও রাস্তার আলোগুলো সারা রাতই জ্বলে। তীব্র একটা আতঙ্ক নিয়ে আমি সেই অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। এবার হাওয়ার ঝাপটায় মোমবাতির আলোটা পর্যন্ত নিভে গিয়ে আমার চারপাশটাকে কেউ যেন নিকষ কালো পাথরে আধার দিয়ে মুড়ে দিল। যে নিরেট আধারের দেহ কেঁপে কেঁপে উঠছে রহস্যময় সেই ভায়োলের পৈশাচিক উষ্ণ সঙ্গীতে। টলতে টলতে জানালার কাছ থেকে কোনো মতে পিছু হটতে গিয়ে অন্ধকারে ধাক্কা খেলাম টেবিলটার সাথে। পরক্ষণে একটা চেয়ারে পা বেঁধে যাওয়ায় টাল সামলাতে না পেরে চেয়ারটার সাথেই মেঝেতে গড়িয়ে পড়লাম। অন্ধকারের মধ্যে অন্ধের মতো হাতড়াতে ভায়োলের শব্দটা লক্ষ্য করে এগোতে চেষ্টা করলাম। এরিকজানকে
সঙ্গে নিয়ে যে করেই হোক এ ঘর থেকে বেরিয়ে যেতে হবে। জানি না এই হিংস্র অন্ধকারের গ্রাস থেকে আদৌ বেরোনো সম্ভব হবে কিনা, তবু তো একবারের জন্য মরিয়া হয়ে চেষ্টা করতেই হবে। শরীরে ভায়োলের স্বরের গুঁতো খেয়ে বুঝলাম ভায়োল বাদকের কাছাকাছি পৌঁছে গেছি। আধারে হাত বাড়িয়ে দিতে এরিকজানের চেয়ারের পিঠটা আঙুলে ঠেকল। পিছন থেকে ওর কাঁধ ধরে ঝাঁকি দিলাম। কোনো সাড়া নেই। ওর কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে বললাম, আমাদের এখনই এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। এরিকজান কোনো জবাব দিল না। যেভাবে যন্ত্রের মতো ছড় টানছিল সেভাবেই টানতে থাকলো। চিলেকোঠার ঘরটার মধ্যে সেই ভয়ঙ্কর সঙ্গীত আর উন্মত্ত হাওয়া যেন এক প্রলয় নৃত্যে মেতেছে। আবার এরিকজানকে স্পর্শ করতেই আমি শিউরে উঠলাম। ওর শরীরটা বরফের মতো ঠান্ডা, নিঃশ্বাস পড়ছে না। একটা কাঠের পুতুল যেন আধারের ভিতর বসে ভায়োল বাজাচ্ছে। একটা তীব্র ভয় আমাকে গ্রাস করলো। প্রায় অলৌকিকভাবে কাঠের দরজাটার স্পর্শ পাওয়া মাত্র একটানে ওটা খুলে ছুটে বেরিয়ে এলাম। পিছনে তখনও এরিকজানের ভায়োল বেজেই চলেছে। পরিমরি করে সেই অন্তহীন নড়বড়ে সিঁড়ি ভেঙে কি করে যে নিচে এসে পৌঁছেছিলাম, কি করে যে সেই পাথর বিছানো পথ ধরে ছুটতে ছুটতে দুর্গন্ধময় নদীটার ধারে এসে পড়েছিলাম, তারপর সেই পাথুরে সেতু পেরিয়ে কিভাবে যে আলোকিত প্রশস্ত রাস্তার উপর এসে পৌঁছেছিলাম তার কিছুই বলতে পারবো না। শুধু এটুকু খেয়াল আছে, কোথাও হাওয়া ছিল না তখন। রাস্তার বাতিগুলো তখনও জ্বলছিল। অনেক খোঁজ খবর করেও আমি আর রু 10 এর সন্ধান পাইনি। অবশ্য এজন্য আমার তেমন আফসোসও ছিল না, যেমন ছিল না এরিকজানের লেখা ওই কাগজগুলোর জন্যেও। হয়তো ওগুলো পড়তে পারলে সেই রহস্যময় সঙ্গীত সম্পর্কে কিছু একটা জানা যেত। কিন্তু ওই যে বললাম, খুব বেশি আফসোস নেই। তবু কেন যে আমি জায়গাটা এখনো খুঁজছি কে জানে। সমাপ্ত।